আচ্ছা, সো সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে। সো এখন কালকের এই আনফরচুনেট ইভেন্টের জন্য আমার রাইটিং প্যাড নাই। দেখি কালকে মেবি কিনতে যাব কোন একটা রাইটিং প্যাড ফর দ্য টাইম বিং। তো এখন আজকের জন্য এই পিডিএফ এর এই পিডিএফ ভিউয়ার যে ফক্সিট রিডারের মধ্যে প্লাস এই জুমের যে হোয়াইট বোর্ড থাকে এই দুইটার থ্রুতে যেইটুকু করে লেখা যায়, লেখাগুলো একটু উইয়ার্ড হবে বাট আই হোপ বুঝতে পারলেই হবে। এক্সামটা কিসের উপর? এক্সামটা হবে তোমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ারের যে কোয়েশ্চেন পেপারটা দিছিলাম না, ওইটার যে সলিউশন করাবো ইয়েতে ফ্রাইডেতে। ওই ফ্রাইডের ওইটার সলিউশনের পরে দেন ওইটার উপরে প্লাস স্টুডেন্ট বুকের যে সব কোয়েশ্চেন গুলো ছিল সবগুলোর উপরে মিলাই মিক্সড একটা এক্সাম হবে, ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার শুধু। হ্যাঁ, ওই যে ওই 38টা কোয়েশ্চেন দেন আরো স্টুডেন্ট বুকের যেসব পড়ালেখাগুলো ছিল প্লাস তোমাদের মেইন লেকচারের মধ্যে যেসব জিনিসগুলো শিখানো হয়েছে সবগুলা আসি। এসাস এখন এই টাইমে তো ভালো থাকা কষ্ট। আচ্ছা, তো তাহলে এখন আমরা এখানের মধ্যে শুরু করি সলিউশনটা, যে এক্সাম প্র্যাকটিস 2A তোমাদের যে হোমওয়ার্কটা ছিল। তা এখন এটার আমরা ফার্স্টে দেখে নিব যে কোনটার অ্যান্সার কেমন কি থাকে। ওকে, তো ফার্স্টে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 এখানে কি বলতেছে, which of the following is the correct expression for calculating density। তো এখন আমাদের ডেনসিটির ফর্মুলা কি? ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাই না? সো তাহলে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। সো তাহলে এটা কোন অ্যান্সার হবে? অপশন বি। এরপরে নাম্বার 2 তে কি বলতেছে, what is the mass of a spherical stone with a diameter of 25 millimeter। সো তাহলে ডায়ামিটার হলো 25 মিলিমিটার। তো এখন আমাদের ডায়ামিটার থেকে রেডিয়াসে নেওয়ার জন্য কি করতে হবে? ডিভাইডেড বাই 2। আর ডায়ামিটারটা আছে হলো মিলিমিটারে, তো মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করা লাগবে? ডিভাইডেড বাই 1000 করতে হবে। আর বলে দিছে কি, তার ডেনসিটি দেওয়া আছে, দ্য ডেনসিটি অফ দ্য স্টোন ইজ 2900 কেজি পার মিটার কিউব। তো এখন আমাদেরকে বললো ম্যাস বের করতে। ম্যাসটা আমরা জানি না, সো উই হ্যাভ টু ডিটারমাইন দ্য ম্যাস। তো এখন ম্যাস আমরা কিভাবে বের করব? ডেনসিটি ইজ ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম। তো তাহলে ম্যাস ইজ ইকুয়াল টু কি হবে? ডেনসিটি ইনটু ভলিউম হবে। তো তাহলে mass is equal to density into volume. So mass is equal to density into volume, that is 2900, that is the density। এখানে টেক্সট বক্স দিয়ে লিখলে পরেও হয়, দেখে এটা দিয়ে। আর ভলিউমটা কি? এটা একটা স্ফিয়ার বলছে না, এই যে বলছে একটা স্ফেরিক্যাল স্টোন। তো তাহলে একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব। তো তাহলে 4/3 পাই। আর এখন ডায়ামিটার দেওয়া আছে, তো ডায়ামিটার থেকে রেডিয়াসে নেওয়ার জন্য কি করতে হবে? ডিভাইডেড বাই 2। তো তাহলে 25 ডিভাইডেড বাই 2 ইনটু 1000। এখানে এই যে ডিভাইড বাই 1000টা কেন করতেছি? মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য। ওকে, এইটার কিউব। এখন এটা যদি ক্যালকুলেটরে বসাও, দিস উইল গিভ আস সামথিং লাইক 0.19 কেজি। তো এখন আমাদের 0.19 কেজি দিয়ে কি কোনো অপশন আছে? কিলোগ্রামে দেওয়া এরকম কোনো 0.19 এর অপশন নাই। তো তাহলে 0.19 কেজি কে যদি আমরা কি করি, 0.19 কেজি কে যদি আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা কিসে কনভার্ট হবে? ইট উইল গেট কনভার্টেড টু গ্রাম। সো তাহলে 190 কেজি। ঠিক আছে, তো তাহলে এখানের মধ্যে আসলে আমাদের 190 কেজি। তো দিস 190 কি বলে 190 কেজির সাথে 1000 মাল্টিপ্লাই করলে পরে গ্রামে কনভার্ট হয়। সো তাহলে দিস উইল বি দ্য অ্যান্সার, যে অপশন সি 190। এরপরে কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? কোয়েশ্চেন নাম্বার 3 তে বলতেছে হুইচ ইজ দ্য কারেক্ট ডেফিনেশন অফ ল্যামিনার ফ্লো। তো এখন ল্যামিনার ফ্লো এর ব্যাপারটা কি ছিল? এটার আমাদের the velocity does not change over time, যে একটা স্পেসিফিক পয়েন্টে, হ্যাঁ, একটা স্পেসিফিক পয়েন্টে the velocity remains constant। সো তাহলে এই জিনিসটা আমাদের শুধু অপশন নাম্বার সি তে লেখা আছে। কি জিনিস? একটা given point in a flowing fluid, the velocity of the flow does not vary over time। সো this is the correct option। and বাকিগুলা কেন ভুল এগুলো আমরা দেখে নেই। বাকিগুলা কি বলতেছে?
এখানে বলতেছে এ নাম্বারে একটা given point in a flowing fluid the velocity of flow varies uniformly over time but the velocity actually তো চেঞ্জ হয় না, তো তাহলে কি this is not the right option. বি নাম্বারে কি বলতেছে একটা given point in a flowing fluid the velocity of turbulent flow is proportional to its viscosity. আমাদের laminar flow এর ডেফিনেশনের মধ্যে turbulent flow এটা কি বলতেছে না বলতেছে, বি নাম্বার তো হবেই না। এরপরে ডি নাম্বারে কি বলতেছে at a given point in a flowing fluid the velocity of flow does not vary over distance. ডিসটেন্স এর সাথে ভ্যারি কিন্তু করে। আমরা এই একটা পাইপের ভিতর দিয়ে, হ্যাঁ একটা পাইপের ভিতর দিয়ে যে লিকুইড ফ্লো করতেছে, এটা আমরা স্টুডেন্ট বুকের মধ্যে দেখছিলাম না যে একটা পাইপের ভিতর দিয়ে যে ওয়াটার ফ্লো করে, এটা কিন্তু ডিসটেন্সের সাথে কিন্তু ভ্যারি করে, যে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে ভেলোসিটি আলাদা আলাদা হইতে পারে, কিন্তু এই যে এইখানে ভেলোসিটি কম, এইখানে ভেলোসিটি বেশি, সো তাহলে কি ডিসটেন্সের সাথে ভেলোসিটি চেঞ্জ হয়, কিন্তু টাইমের সাথে যে একটা স্পেসিফিক পয়েন্টে ওই স্পেসিফিক টাইমে বা টাইমের সাথে ওই জায়গার ভেলোসিটিটা কি হবে না, চেঞ্জ হবে না। তো তাহলে এখানের জন্য আমাদের অ্যানসারটা ডি নাম্বার হইতে পারবে না। কেন? বিকজ উইথ ডিসটেন্স ভেলোসিটি ক্যান চেঞ্জ অর ভ্যারি, কিন্তু টাইমের সাথে এটা কি হবে না, ভ্যারি করবে না। তো তাহলে এই জিনিসটা, সো তাহলে দা অনলি অ্যানসার ইজ অপশন সি। এরপর কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, which row in the table is correct? গ্যাসের ভিসকসিটি আর লিকুইডের ভিসকসিটি, এটা তো স্পেসিফিক্যালি আমরা নোটস এর মধ্যে লিখেই রাখছিলাম কি জিনিস, লিকুইডের জন্য টেম্পারেচার বাড়লে ভিসকসিটি কমে যায়, যে ডিক্রিজেস এট হায়ার টেম্পারেচার। তো তাহলে লিকুইডের জন্য এটা, আর গ্যাসের জন্য কি হয়, যত টেম্পারেচার বাড়ে তত কি হবে, ভিসকসিটি ইনক্রিজ করবে। সো তাহলে হোয়াট উইল বি দা রাইট অ্যান্সার? অপশন বি। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে, a stone is dropped into water, একটা পাথর পানির মধ্যে ফেলছে, এখন বললো যে তার ম্যাস আছে হলো 288 গ্রাম। তো তাহলে আমাদের কাছে ম্যাসের ইনফরমেশন আছে, ভালো কথা। and there is an upthrust force, তো upthrust এর ইনফরমেশন দেওয়া আছে 0.58 নিউটন। তো upthrust জানি, ম্যাস জানি, ম্যাস জানি মানে কি, ম্যাস জানি মানে ওয়েটও জানি। ওকে, তো তাহলে বলতেছে upthrust force of এত নিউটন when it is released in the water। এখন বলতেছে what is the resultant force on the stone at the moment of release when it is not moving। তো not moving দিয়ে বুঝাই দিল কি, not moving দিয়ে বুঝাই দিল যে there is no drag। ওকে, not moving দিয়ে এখানের মধ্যে বুঝাই দিছে কি, not moving দিয়ে এখানের মধ্যে বুঝাই দিছে যে no drag। তো তাহলে এখানের মধ্যে কোনো ড্র্যাগ নাই, দ্যাটস ভেরি গুড। তো তাহলে ড্র্যাগ নাই, তো এখন আমাদের নিচের ফোর্স হলো ওয়েট আর উপরের ফোর্স হলো আপথ্রাস্ট। তো তাহলে ওয়েটের ভ্যালুটা কত হবে, এই যে 288 যে গ্রামে দেওয়া আছে, গ্রাম থেকে কেজিতে নিতে হবে। কিভাবে গ্রাম থেকে কেজিতে নিব, বাই ডিভাইডিং বাই 1000। সো তাহলে 288 কে 1000 দিয়ে ডিভাইড দিলে গ্রামে আসলো, দেন এইটাকে 9.81 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে কত আসবে, দা ওয়েট। সো তাহলে 0.288 into 9.81 which gives us 2.82528। so তাহলে the weight ভাই is এখানের মধ্যে W is equal to mg। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা এখানে নট মুভিং দিয়ে বুঝাইতে উপরেও যাইতেছে না নিচেও যাইতেছে না, তাহলে তো কোনো ফোর্স অ্যাক্টই করতেছে না, তাই না? কোনো ফোর্স অ্যাক্ট করতেছে না কে বলছে, এটা জাস্ট যখন রিলিজ করছে তখনও কোনো ভেলোসিটি গেইন করে নাই। রেজাল্টেন্ট ফোর্স জিরো হবে না? না, ভেলোসিটি জিরো মানে রেজাল্টেন্ট ফোর্স জিরো না। তো তাহলে ফার্স্টে তো ভেলোসিটি জিরো থাকতেই পারে, ফার্স্টে ভেলোসিটি জিরো আছে, এখন দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স, যেই দিকে রেজাল্টেন্ট ফোর্স আছে ওই দিকে অ্যাসেলারেট করবে। আচ্ছা, তো তাহলে 288 ডিভাইডেড বাই 1000 মাল্টিপ্লাইড বাই 9.81। সো তাহলে এটা আমাদেরকে কত দেয়, তো এটা আমাদেরকে ফাইনালি ভ্যালু দিবে কত, দিস কামস আউট টু বি 2.82528 নিউটন। তো তাহলে এটা হলো ওয়েট, তো ওয়েট হলো এইটা। তো তাহলে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে, রেজাল্টেন্ট ফোর্স হলো
ওয়েট মাইনাস আপথ্রাস্ট, সো তাহলে ওয়েট হলো এইটা, এটা থেকে 0.58 বাদ দিলে পরে কত আসে? এটা থেকে 0.58 বাদ দিলে 2.25 এর মতো আসে নাকি? এটা থেকে 0.58 বাদ দিলে 2.245, সো তাহলে দিস ইজ 2.25, সো তাহলে কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার হবে সি। ওকে, তো কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার হলো সি। এখন এমসিকিউ গুলা শেষ। কারো কি এমসিকিউ গুলা নিয়ে কোনো স্পেসিফিক কোশ্চেন আছে যে বুঝো নাই কোনো জায়গায়? আচ্ছা, তো তাহলে কারো কোনো প্রবলেম না থাকলে দ্যাটস ভেরি গুড। তো এখন আমরা এর পরের কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে? ব্লাড ক্লটস ক্যান লিড টু হার্ট অ্যাটাকস, যে ওরকম অনেক বেশি কোলেস্টেরল যদি জমে যায় ওই ভেইনের মধ্যে বা আমাদের ব্লাড ভেসেল গুলার মধ্যে, আর্টারির মধ্যে, তো তাহলে কি হবে? তখন যে ব্লাড ইজিলি ফ্লো করতে পারবে না, তো তখন ব্লাড ইজিলি ফ্লো করতে না পারলে কি হবে? এরকম হার্ট অ্যাটাকের এরকম সমস্যা হতে পারে। তখন কি বললো? যে ব্লাড ক্লটস ক্যান লিড টু হার্ট অ্যাটাকস, ব্লাড ফ্লো থ্রু আর্টারিজ ইজ নরমালি ল্যামিনার, যে নরমালি আর্টারির ভিতর দিয়ে কি হয়? ল্যামিনার ফ্লোতে ব্লাড ফ্লো করে। বাট অ্যান অবস্ট্রাকশন, এই যে এরকম একটা অবস্ট্রাকশন যদি থাকে, তো তখন কি হবে? ফ্লোয়িং ফ্লুইডের এখন এই পাথের উপর দিয়ে এমন ভাবে যাইতে হবে, কিন্তু এখানে আসলে কি সমস্যা? এখানে এরকম আসতে সময় তখন একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে মিক্স আপ হয়ে আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 এর বি আসে, দেখি। 2900 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 25 ডিভাইডেড বাই 2 ইন্টু 1000 কিউব মাল্টিপ্লাইড বাই 1000। আচ্ছা সরি, এটা ক্যালকুলেটরে তাহলে এরকম ভুল ইয়ে করছিলাম। থ্যাংক ইউ জেরিন। তো তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের কত আসে? 0.0237। তাহলে এটা 0.0237 কেজি। সো তাহলে কেজি থেকে গ্রামে নিলে পরে তখন 24 গ্রাম আর কি। তো তাহলে সি হবে না, এটা হবে বি। আচ্ছা, তো এখন আমরা যে কোশ্চেন নাম্বার 6 নিয়ে বলতেছিলাম, কি বলতেছে? এরকম অবস্ট্রাকশন থাকাতে কি হবে? ল্যামিনার ফ্লোটা আর কন্টিনিউ করতে পারবে না অবস্ট্রাকশনের উপর দিয়ে যাইতে সময়, তখন লেয়ার গুলি একটার সাথে আরেকটা মিক্স হয়ে যাবে। Then এই যে টি লেখা আছে না, এই জায়গায় এই যে টিটা লেখা, তো টি এর এই জায়গায় কি হয়ে যায়? টার্বুলেন্ট ফ্লো হয়ে যায়। তো এইটা স্কেচ করতে বলছে আমাদেরকে, যে বলতেছে আফটার পাসিং দ্য অবস্ট্রাকশন দ্য ল্যামিনার ফ্লো বিকামস টার্বুলেন্ট ইন দ্য এরিয়া মার্ক টি। তো তাহলে টি দিয়ে মার্ক করে এরিয়াটার মধ্যে কি হবে? এখানে টার্বুলেন্ট ফ্লো হয়ে যাবে। তো বললো কি, add flow lines to the diagram to show laminar flow changing to turbulent flow after passing the obstruction. So তাহলে ফার্স্টে ল্যামিনার ফ্লোই ছিল, এই ল্যামিনার ফ্লোটা এখানে এসে দেন এরকম কি হয়ে যাবে? টার্বুলেন্ট হয়ে যাবে। এই ল্যামিনার ফ্লোটা এরকম এসে দেন এখানে এসে কি হয়ে যাবে? টার্বুলেন্ট হয়ে যাবে। যে টি লেখা যে জায়গাটা, এখানে এসে কি হয়ে যাবে? এরকম টার্বুলেন্স শো করবে। এই ল্যামিনার ফ্লো এরকম আসলো, দেন এইখানে লেয়ার গুলা একটার সাথে আরেকটা এরকম মিক্স আপ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ছিল ফার্স্টে ফ্লো লাইন ড্র করার কাজ। এখন বলতেছে এক্সপ্লেন হোয়াট ইজ মেন্ট বাই ল্যামিনার ফ্লো এন্ড টার্বুলেন্ট ফ্লো। সো এখন ল্যামিনার আর টার্বুলেন্ট ফ্লোর মধ্যে আমাদের এক্সপ্লেনেশন গুলা কি, এগুলা তো আমরা নোটস এর মধ্যে লিখে দিছিলাম, এখন আমরা এগুলা অ্যানসার থেকে দেখে নিব। আচ্ছা, অ্যানসারে এখানের মধ্যে সি দেওয়া কেন কোশ্চেন নাম্বার 2 এর জন্য? অ্যানসারে কি ভুল দেওয়া আছে নাকি দেখি। সো 2900 into 4/3 pi r cube
আচ্ছা না, অ্যানসারে বি হবে অ্যাকচুয়ালি, কারণ এখানে আমি কি করছিলাম, ডিভাইড বাই 2 দিতে ভুলে গেছিলাম, তো ডায়ামিটার দিয়ে করছিলাম। আচ্ছা সো তাহলে ওখানের মধ্যে মোস্ট প্রবাবলি ওরা ওই ডিভিশনে কাজটা করে নাই, ঠিক আছে সমস্যা নাই। তো এখন আমাদের অ্যাকচুয়াল অ্যানসারটা হবে কি, অ্যাকচুয়াল অ্যানসারটা হবে হলো বি, ঠিক আছে। আচ্ছা তো এখন যেটা বলতেছিলাম যে এরপরে আমরা অ্যানসারের থেকে দেখে নেই যে ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো এর মধ্যে আমাদের ডেফিনেশন গুলা কি। ফার্স্টে কি দেখাইছে, ফার্স্টে ওই যে ডায়াগ্রামের কথা তারা এক্সপ্লেন করে বলছে, কি বলছে, laminar flow at least two roughly parallel lines before the object, turbulent flow crossing or showing change in direction of greater than 90 degree, laminar flow line should lead directly to the turbulent flow lines, laminar flow lines should continue until they reach the peak of the obstruction। ওই যে আমাদের ডায়াগ্রাম যেমন আছে ওইটাই। এখন বি নাম্বারে কি বলে, এ টু তে যেটা বলতেছে যে ল্যামিনার ফ্লো মানে কি, টার্বুলেন্ট ফ্লো মানে কি। তো ল্যামিনার ফ্লো এর এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তো আমরা নোটস এর মধ্যে লিখে দিছিলাম যে নো অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন ভেলোসিটি অফ ফ্লো, নো অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন স্পিড অর ডিরেকশন অফ ফ্লো, velocity at any point is constant, layers do not mix or layers are streamline or layers are parallel to one another। আর টার্বুলেন্ট ফ্লো এর জন্য কি হবে, মিক্সিং অফ লেয়ার্স অর ফ্লো লাইনস অর স্ট্রিমলাইনস, দেন তাহলে কি হবে, it will form vortices or eddies, এই যে contains vortices or eddies or whirlpool, abrupt changes in speed and direction। তো তাহলে এগুলো হলো টার্বুলেন্ট ফ্লো এর ক্যারেক্টারিস্টিক্স। এরপরে বি নম্বরে কি বলতেছে, in one experiment on blood flow the viscosity of the blood and the velocity of blood flow were measured। আচ্ছা তো ব্লাডের ভিসকসিটি আর ভেলোসিটি তারা মেজার করতেছে। B1 এ বলতেছে describe how you would expect the velocity of blood sugar to vary with viscosity। তো এখন ভিসকসিটি ব্লাড সুগারের সাথে কিভাবে ভ্যারি করবে, ব্লাড সুগারের অ্যামাউন্ট যদি বেড়ে যায় তো তাহলে ভিসকসিটি কি বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। তো তাহলে ওই জিনিসটা যে ভেলোসিটি আমাদের, সরি এখানে ব্লাড সুগার কেন বলতেছে, এটা ব্লাড ফ্লো বলছে। তো তাহলে ভেলোসিটিটা ভিসকসিটির সাথে কিভাবে চেঞ্জ হবে, ভেলোসিটি হলো ভিসকসিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, যে ভিসকসিটি যত বেশি ড্র্যাগ ফোর্স তত বেশি, তো তার মানে ভেলোসিটি তত কম হবে। ওকে সো তাহলে বি1 টা কি হবে, বি1 এর জন্য আমাদের অ্যানসারটা হবে as viscosity increases the velocity decreases, আর ভিসকসিটি যত কম হবে ভেলোসিটি হবে তত বেশি, ঠিক আছে। এখন বি2 তে বলতেছে suggest and explain how a rise in temperature of blood would affect the velocity of flow। এখন লিকুইডের জন্য টেম্পারেচার বাড়লে কি হয়, এই যে আমরা 4 এর বি নাম্বার অপশনের রাইট অ্যান্সার কেন বলতেছিলাম, যে টেম্পারেচার বাড়লে পরে ভিসকসিটি কমে যায়, তো ভিসকসিটি কমে গেলে ওটা আরো কি করতে পারে, আরো বেশি ভেলোসিটিতে ফ্লো করতে পারে। তো তাহলে এখানে অ্যান্সারে কি বলছে যে হায়ার টেম্পারেচার মানে লোয়ার ভিসকসিটি, সো ফাস্টার ফ্লো অর গ্রেটার ভেলোসিটি, যেটাই বলো। ওকে এখন কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে, the photograph shows oil being poured into a cold frying pan and spreading out। যে একটা ঠান্ডা ফ্রাইং প্যানের মধ্যে তেল ঢালতেছে এন্ড এটা কি হইতেছে, স্প্রেড হচ্ছে। এখন বলতেছে explain the difference that using a hot pan would make to how the oil spreads। তো এখন যদি একটা গরম প্যানের উপরে তেলটা ঢালে তো তখন কি হবে, গরম প্যান মানে কি, তার টেম্পারেচার বেশি, এন্ড টেম্পারেচার বেশি হইলে ওই অয়েলের ভিসকসিটি কি হবে, বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। সো তাহলে ভিসকসিটি যদি কমে যায় সো তাহলে ইট উইল স্প্রেড আউট ফাস্টার। সো তাহলে দ্যাট উইল বি দ্য অ্যানসার ফর কোয়েশ্চেন নাম্বার 7। কি বলতেছে যে viscosity of oil decreases at higher temperature, so the rate of flow increases and the oil spreads more quickly। So that is the answer for question number 7। এখন এই যে, হ্যাঁ বলো। আমি কাইনেটিক এনার্জি দিয়ে লিখছি। এখানে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জির জিনিসটা অ্যাকচুয়ালি এখানে না আনলেও হয়। অ্যাকচুয়ালি এটা ভেলোসিটি দিয়ে ওরকম ভিসকসিটির সাথে ভেলোসিটির কানেকশনটা বললে পরে ভালো, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা
তো এখন কোয়েশ্চেন নাম্বার 8 যেটা বলতেছিলাম ওই যে তারা ম্যাগনাস ফোর্স বইয়ের মধ্যে কোনো জায়গায় দেখায় নাই, কিন্তু এই ঠিকই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেনের মধ্যে তারা দিয়ে দেয়। তো এখানের মধ্যে কি বলতেছে, in the game of table tennis a ball is hit from one end of the table to the other end over a small net. এটা কিন্তু তোমাদের ওই ম্যাগনাস ফোর্স বোঝানোর সময় আমি বলতেছিলাম যে তোমাদের কি করবে, প্রজেক্টাইল মোশনের মতো একটা কোশ্চেনের সাথে তারা এটাকে মিক্স আপ করে এরকম টার্বুলেন্ট ফ্লো, ল্যামিনার ফ্লো, দেন এই ম্যাগনাস ফোর্স এর এই ব্যাপারটা নিয়ে আসবে। যদিও ম্যাগনাস ফোর্স তারা নামটা কোনো জায়গায় তুলবে না, বাট তোমরা তো এখন জানো যে অ্যাকচুয়ালি আমাদের আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ফোর্স যেটাই পায়, যে বলটা যে স্পিন করতেছে, এই বলটা স্পিন করাতে কি হচ্ছে, বলটা স্পিন করাতে একদিকে ভেলোসিটি বেশি একদিকে ভেলোসিটি কম। তো তাহলে হায়ার ভেলোসিটির ওখানে হলো টার্বুলেন্ট ফ্লো, লোয়ার ভেলোসিটির এখানে হলো ল্যামিনার ফ্লো। তো প্রেসার ডিফারেন্সের জন্য দেয়ার ইজ আ ফোর্স এক্সার্টেড অন দা বল, যেটার জন্য বলটা কি করে এক্সট্রা একটা ডাউনওয়ার্ড ফোর্স পায়। ওই ডাউনওয়ার্ড ফোর্সের জন্য বলটা কি করতে পারে, ইজিলি আদার এন্ড অফ দা বোর্ডে যায় ড্রপ করতে পারে। লাইক দিস ইজ দা বোর্ড, এই যে দিস ইজ দা টেবিল টেনিস বোর্ড, দিস ইজ দা নেট। তো এখন তোমার বলটাকে কি করতে হবে, বলটাকে নেটের উপর দিয়ে যাইতে হবে, কিন্তু অপোজিট এন্ড অফ দা টেবিলে যায় ড্রপ খাইতে হবে। তো এখন তোমার বলটা জাস্ট তার ওয়েটের জন্য যতটুকু ডাউনওয়ার্ড ফোর্স পায়, the weight of the ball is not enough to make the ball drop on the other side of the table. সো তাহলে অপোজিট এন্ডে যে যদি ড্রপ না খায় তো তাহলে তা আউট হয়ে যাবে। তো তাহলে ওইটা তো সে হইতে দিতে চাবে না, এর জন্য সে কি করবে, জাস্ট ওয়েটের উপর ডিপেন্ড না করে সে একটা এক্সট্রা downward force exert করতে চাবে, and that downward force will come due to the spin of the table tennis ball. যে টেবিল টেনিস বলটা যদি স্পিন করে তো তখন there will be an extra downward force which will make the ball drop on the other side of the table. তো ওইটা দিয়ে তারা কি করবে, তাদের শটটাকে ভালো মতো টেবিলের মধ্যে রাখবে, অর উইদিন দ্য গ্রাউন্ডস রাখবে বেসিক্যালি। তো এখন এইটার এতে কি বলতেছে, making a table tennis ball spin when it is hit can affect its flight. কিভাবে এটাকে এফেক্ট করবে, the diagram shows the path of air around the spinning ball. It contains regions of laminar flow and turbulent flow. এই যে এই জায়গাটার মধ্যে laminar flow, এই উপর দিয়ে নিচে দিয়ে এরকম জায়গায় laminar flow, and এই জায়গাটার মধ্যে কি হইতেছে, turbulent flow। বলতেছে the diagram কি বলে, the flow changes from one to the other end at points A and B. A1 এ বলতেছে with reference to the diagram explain what is meant by laminar flow and turbulent flow. এটা আমাদের এই ডায়াগ্রাম থেকে বোঝাই যাইতেছে যে ফ্লো লাইনগুলো প্যারালাল থাকবে, ল্যামিনার ফ্লোতে ভেলোসিটির কোনো অ্যাব্রাপ্ট চেঞ্জ হবে না, লেয়ারস গুলো একটার সাথে একটা মিক্স আপ হবে না এটা। আর টার্বুলেন্ট ফ্লো এর সময় the layers will mix up with one another, there will be abrupt changes in velocity and direction or speed and direction, eddies or vortices will be formed এরকম। Then 8A2 তে কি বলতেছে, the ball is spinning in the direction shown in the diagram. So তাহলে বলটা এরকম কি করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে স্পিন করতেছে। তো এখন বলতেছে suggest why there is a larger region of turbulent flow on the top of the ball than on the bottom. যে উপরের পোরশনে কেন টার্বুলেন্ট ফ্লোটা বেশি, বিকজ ডিরেকশন অফ ট্রাভেল অফ দ্য বল, এই যে বলটা কোন দিকে ট্রাভেল করতেছে, the ball as a whole is traveling towards left and the ball is spinning in anti-clockwise direction. So তাহলে top of the ball is spinning in the direction which the ball is already moving. So তাহলে উপরে কি, উপরে the velocity is higher, আর নিচের দিকে কি হইতেছে, নিচের দিকে ডিরেকশন অফ ট্রাভেল হলো টুয়ার্ডস লেফট কিন্তু স্পিন হলো টুয়ার্ডস রাইট। সো তাহলে স্পিন আর ডিরেকশন অফ ট্রাভেল যেহেতু অপোজিট, সো তাহলে লোয়ার পার্ট অফ দা বলে কি হবে, ডিরেকশন যেহেতু স্পিন এন্ড ডিরেকশন অফ মুভমেন্ট অফ বলের হলো অপোজিট, তো এর জন্য লোয়ার পার্টে ভেলোসিটি কম হবে, তো তাহলে লোয়ার পার্টে টার্বুলেন্ট ফ্লোটা কম হবে। তো উপরের পার্টে স্পিড বেশি, সো তাহলে ওখানে টার্বুলেন্ট ফ্লোটা বেশি, নিচের পার্টে স্পিড কম, সো তাহলে এখানে টার্বুলেন্সটা কম। কি বলতেছে তারা দেখো অ্যানসারের মধ্যে, ফার্স্ট অফ অল ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো কি এটা তারা এক্সপ্লেন করলো। ল্যামিনার ফ্লো নো অ্যাব্রাপ্ট চেঞ্জেস ইন ডিরেকশন অর স্পিড অফ ফ্লো, ফ্লো লাইনস গুলি প্যারালাল থাকবে, মিক্স আপ হবে না একটার সাথে আরেকটার। আর টার্বুলেন্ট ফ্লো এর জন্য এই যে এগুলা এডিস অর ভর্টিসেস ফর্ম করবে, র্যান্ডম চেঞ্জেস ইন
স্পিড এন্ড ডিরেকশন এরকম। এই যে বি নাম্বার কোয়েশ্চেনটাই বলতেছে কি জিনিস, দ্য বল ইজ অ্যাপ্লাইং অ্যান আপওয়ার্ড ফোর্স অন দ্য এয়ার সো দেয়ার মাস্ট বি অ্যান, আচ্ছা সরি A2 টা আমরা দেখতেছিলাম। তো রিলেটিভ স্পিড অফ দ্য আপার সারফেস অফ দ্য বল টু এয়ার ইজ গ্রেটার। কেন রিলেটিভ স্পিডটা বেশি? বিকজ স্পিন ডিরেকশনটা এই যে এখানের মধ্যে বলতেছে দ্য আইডিয়া দ্যাট দ্য ডিরেকশন অফ মুভমেন্ট অফ দ্য এট দ্য টপ ডিউ টু স্পিন ইজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ এয়ার ফ্লো। যে এয়ার ফ্লো এর সাথে যে এয়ার ফ্লো হলো টুয়ার্ডস রাইট আর স্পিন ডিরেকশন হলো টপের দিকে টুয়ার্ডস লেফট। সো তাহলে এয়ার ফ্লো আর ডিরেকশন অফ স্পিনটা অপোজিট দেখে এখানের মধ্যে কি হবে, টার্বুলেন্সটা হবে বেশি, বিকজ উপরের পার্টে ভেলোসিটিটা বেশি। ওকে, তো তাহলে এই জিনিসটা বলতেছে। তো এখন এই যে কি করতেছে উপরের পার্টে, এই জিনিসটা আমরা একটু ইরেজ করে নেই, ডায়াগ্রামটা বেশি ক্লামজি হয়ে গেছে এখন। আচ্ছা, তো এখন ভাইয়া এখানের মধ্যে কি, হ্যাঁ বলো। বলছি কি যে এডিস আর ভোর্টিসিস কি সেম জিনিস না? হ্যাঁ সেম। সেম থিং। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো কি হইতেছে, যে এয়ারটা যে আমাদের স্পিনের অপোজিট ডিরেকশনে ফ্লো করতেছে, দ্যাটস ওয়াই আপার পার্ট অফ দা বলে এয়ার কে কি করা হইতেছে, দা এয়ার ইজ বিং পুশড আপ। তো তাহলে এয়ার এর উপর যদি একটা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করো, নিউটনস থার্ড ল কি বলে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। তো তাহলে এয়ার কে যদি তুমি উপরের দিকে পুশ করো, তো এয়ার কি করবে, বলের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে বাট ইন দা অপোজিট ডিরেকশন হুইচ ইজ ডাউনওয়ার্ড। সো তাহলে বলের উপর কি আসবে এখন একটা, the ball will experience a downward force due to নিউটনস থার্ড ল, যে এয়ারটাকে উপরের দিকে পুশ করতেছে, যে বলটা কি করতেছে, the spin of the ball is pushing the air upwards. So তাহলে air will exert an equal amount of force on the ball but in the opposite direction, that is in the downward direction. তো এই কথাটাই আমাদের বি নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে। কি বলতেছে দেখো, the diagram shows that the air is deflected upwards after passing the ball. এই যে বলেই দিছে যে বলটা এয়ারটাকে উপরের দিকে ডিফ্লেক্ট করতেছে। Explain why this means there must be a downwards component of the force on the ball addition to its weight. কেন, ওই যে এয়ার কে উপরের দিকে ফোর্স এক্সার্ট করলা, এখন এভরি ফোর্স হ্যাভ অ্যান ইকুয়াল বা অপোজিট রিঅ্যাকশন। সো তাহলে এয়ার কে উপরের দিকে ধাক্কা দিলে এয়ারও কি করবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে। তো তাহলে বল কি পাবে, ওয়েট তো বলের আছে, এক্সট্রা একটা ডাউনওয়ার্ড ফোর্স পাবে। এই ফোর্সের নাম এখানে বইয়ের মধ্যে মেনশন করে নাই, বাট আমরা জানি এই ফোর্সের নামটা কি, ম্যাগনাস ফোর্স, তাই তো। সো তাহলে দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার বি। ওকে, তো তাহলে কোয়েশ্চেন নাম্বার বি গেল এইটা। এখন কোয়েশ্চেন নাম্বার সি তে কি বলতেছে, স্পিনিং আ টেবিল টেনিস বল অ্যালাউজ ইট টু হিট হার্ডার এন্ড স্টিল হিট দ্য টেবিল অন দ্য আদার সাইড অফ দ্য নেট। যে নেটের অপোজিট এন্ডে যায়, টেবিলে যেন সে ড্রপ খাইতে পারে, এইটা এনশিওর করতেছে। যে বলটাকে তুমি অনেক জোরেও বাড়ি দিতে পারবা, কিন্তু অনেক জোরে বাড়ি দিলে তো আউট হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে, কিন্তু ওই জোরে বাড়ি দিবা ঠিকই, কিন্তু এটা আউট হইতে দিবা না কিভাবে, বাই মেকিং দ্য বল স্পিন। সো তাহলে বলটাকে স্পিন করলে পরে কি এমন এক্সট্রা জিনিস আসে যে এটা অপোজিট এন্ড অফ দ্য টেবিলে যায় ঠিকই ড্রপ খাইতে পারে। এক্সট্রা জিনিসটা হলো যে the extra downward force which allows the ball to drop down and hit the other side of the table. So এখন C1 এ কি বলতেছে, a table tennis ball is hit without any spin from one end of the table so that it leaves the bat horizontally with a speed of 31 meter per second. তো তাহলে এই যে হরাইজন্টাল প্রজেক্টাইল আমরা যেরকম পড়ে আসছি, সো তাহলে 31 মিটার পার সেকেন্ডে কি করা হয়েছে, ইনিশিয়াল একটা ভেলোসিটি দিয়ে বলটাকে হিট করা হয়েছে। ওকে, সো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইজ 31 মিটার পার সেকেন্ড, ভালো কথা। এখন বলতেছে দ্য লেন্থ অফ দ্য টেবিল, এই এন্ড থেকে একদম অপোজিট এন্ড পর্যন্ত, দ্য লেন্থ অফ দ্য টেবিল ইজ 2.7 মিটার। তো লেন্থ অফ দ্য টেবিল হলো 2.7 মিটার। এখন বলতেছে শো দ্যাট দ্য বল ফলস আ ভার্টিক্যাল ডিসটেন্স অফ অ্যাবাউট 4 সেন্টিমিটার। যে এইখানে তো ব্যাটটা, এই যে মনে করো টেবিল টেনিস ব্যাট হলো এইটা, সো এই টেবিল টেনিস ব্যাটটা কি করলো, হরাইজন্টাল একটা ভেলোসিটি দিল 31 মিটার পার সেকেন্ডে। এখন বলতেছে এই যে the whole length of the table which is 2.7 meter, a whole length of the table travel করে মাত্র কতটুকু ড্রপ করবে, the
height the ball will fall will be only 0 কি বলে 4 সেন্টিমিটার, যে ভার্টিক্যাল হাইট বা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট will be 4 সেন্টিমিটার as it travels the whole length of the table। তো তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করে ক্যালকুলেশন করব ওই জিনিসটা আমরা দেখি। আচ্ছা, তো এখন আমাদেরকে ইনফরমেশন গুলা যা যা দিছে ওগুলা আমরা ফার্স্টে এখানের মধ্যে কি করব, ফার্স্টে উই উইল কনসিডার horizontal motion। ওকে, কনসিডারিং horizontal motion কি জিনিস, এখানের মধ্যে আমাদের ইনফরমেশন গুলা কি আছে, ইনিশিয়াল ভেলোসিটি ইজ 31 মিটার পার সেকেন্ড, এরপরে অ্যাসেলারেশন কত, হরাইজন্টাল ডিরেকশনে আমাদের অ্যাসেলারেশন কত হবে, হরাইজন্টাল ডিরেকশনে আমাদের অ্যাসেলারেশনটা হবে 0 বিকজ হরাইজন্টাল ডিরেকশনে কি হয় না, হরাইজন্টাল ডিরেকশনে রেজাল্টেন্ট কোনো ফোর্স অ্যাপ্লাইড থাকে না। দেন horizontal displacement এর ভ্যালুটা, the horizontal displacement is 2.7 মিটার। ওকে, তো এখন আমাদের কি বের করতে হবে, we will have to find the time। ওকে, ওই তো টাইমটাই বের করতে হবে এসএস। তো এখন এখানের মধ্যে টাইম বের করতে হবে যে এই 2.7 মিটার হরাইজন্টাল ডিসটেন্স ট্রাভেল করতে কতটুকু সময় লাগে। তো তাহলে আমাদের টাইম ইকুয়ালস টু কত এটা আমরা জানি না, এই টাইমটাই আমরা বের করব। সো এখন এখানের জন্য কোন ফর্মুলা ইউজ করব, s is equal to ut plus half at squared। তো এখন এখানের জন্য আমাদের কি আসবে, এখানে আমাদের অ্যাসেলারেশন তো 0, সো তাহলে প্লাস হাফ at squared ওটা পুরোটা 0 হয়ে যাবে। তো এখন এখানের জন্য টাইম ইকুয়ালস টু কি হবে, টাইম উইল বি ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই ইনিশিয়াল ভেলোসিটি হুইচ ইজ 2.7 divided by 31। তো এখন 2.7 divided by 31 করলে পরে কত আসে, 2.7 divided by 31 করলে আসে 0.087। ওকে, তো তাহলে আচ্ছা, আমি টাইম ইকুয়ালস ডিসটেন্স বাই ভেলোসিটি করছি। ওই তো ডিসটেন্স বাই ভেলোসিটি তো হইছে, কিন্তু এখানের মধ্যে ডিসটেন্স বাই ভেলোসিটি ডাইরেক্টলি কেন করা গেছে, ডিসটেন্স বাই ভেলোসিটি এখানে এর জন্যই করা গেছে বিকজ অ্যাসেলারেশনটা হলো 0, তাই না। তো এখন আমরা এখানের জন্য ফার্স্টে টাইমটা বের করে নিছি, টাইম অফ ফ্লাইট। তো এখন আমরা ভার্টিক্যাল মোশন কনসিডার করে দেখব যে ভার্টিক্যালি কতটুকু হাইট ফল করতেছে। কনসিডারিং ভার্টিক্যাল মোশন, এখানের জন্য ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত, ইনিশিয়ালি পুরো ভেলোসিটিটাই হলো হরাইজন্টাল, সো তাহলে ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে, 0 হবে, তাই না। তো তাহলে এখানের মধ্যে ভার্টিক্যাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 0, অ্যাসেলারেশন হলো g এর সমান which is 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে টাইম অফ ফ্লাইট মাত্র আমরা বের করলাম which is টাইম অফ ফ্লাইট তো না, বেসিক্যালি টেবিলের এক এন্ড থেকে আরেক এন্ডের যেই যাইতে সময়টা লাগতেছে which is 0.087। তো তাহলে এখানের জন্য আমরা আবার কোন ফর্মুলা ইউজ করব, s equal to ut plus half at squared। তো এখন এখানের জন্য আমাদের s equal to কি আসে, u হলো 0, তো তাহলে ut পুরাটা 0 হয়ে যাবে। তো তাহলে this will be half into acceleration which is 9.81 multiplied by time squared। সো তাহলে এখানের মধ্যে টাইম কত, 0.087, এই টাইমের স্কয়ার করব। এটা করলে পরে আমাদের কত আসে, ডিসপ্লেসমেন্ট 3.7। ওই তো ফার্স্টে তো আসবে ইয়েতে মিটারে, মিটার 0.037 মিটার। তো তাহলে 0.037 মিটার which is approximately equal to 4 সেন্টিমিটার। তো তাহলে এটা কত, 3.7 সেন্টিমিটার। তো এটা হবে আমাদের অ্যানসার। ওকে, তো এটা ছিল ফার্স্টে শো করা যে যদি শুধু ওয়েটের জন্য, হ্যাঁ শুধু ওয়েটের জন্য যখন নাকি কি করবে, শুধু ওয়েটের জন্য যখন নাকি সে মুভ করবে তখন মাত্র কতটুকু ডিসটেন্স মুভ করতে পারবে,
শুধু ওয়েটের জন্য মুভ করলে পরে 3.7 মিটার কি বলে 3.7 সেন্টিমিটার সে শুধু নিচে নামতে পারবে। কিন্তু এখন আমাদের মেইন যে কোয়েশ্চেনটা করবে দেখো পরের পার্টে, বি পার্টে আমরা দেখি, এই যে কোয়েশ্চেন নাম্বার বি তে কি বলতেছে খেয়াল করো। কোয়েশ্চেন নাম্বার বি তে বলতে কি বলে C2 তে, কোয়েশ্চেন নাম্বার C2 তে বলতেছে দ্য নেট ইজ 15 সেন্টিমিটার হাই। সো তাহলে ফার্স্ট অফ অল তোমার ব্যাপারটা কি করতে হবে বলো তো এসাস। ফার্স্টে তোমার যে জিনিসটা এনশিওর করা লাগবে যে দ্য বল মাস্ট গো ওভার দ্য নেট। ফার্স্ট অফ অল নেটের উপর দিয়ে যাইতে হবে, দেন নেটের উপর দিয়ে যাওয়ার পর অপোজিট এন্ডে এসে ড্রপ করতে হবে। তো তাহলে তুমি দেখলা কি, তুমি দেখলা যে তোমার শুধু ওয়েটের জন্য যদি বলটা ডিপ করে মাত্র কতটুকু নামতে পারবে, পুরা 2.7 মিটার ডিস্টেন্স কভার করে ফেললেও মাত্র সে কতটুকু হাইট নামতে পারে 4 সেন্টিমিটার। বাট ইজ ইট এনাফ টু মেক দ্য বল ড্রপ অন দ্য আদার সাইড অফ দ্য টেবল? এই ফোর্স তো আমাদের এনাফ হইতেছে না, শুধু ওয়েটের জন্য কি করতে পারবে না, অপোজিট এন্ড অফ দ্য টেবলে সে হিট করতে পারবে না। হোয়াট উইল হ্যাপেন, সামথিং লাইক দিস, যে এই হলো তোমার টেবল, এই তোমার 15 সেন্টিমিটারের একটা নেট। তো তাহলে অ্যাটলিস্ট তোমার বলটা তো নেটের উপর দিয়ে যাইতে হবে। তো তাহলে নেটের উপর থেকে তুমি মারলা, এটা মাত্র 4 সেন্টিমিটার নিচে নামলো, বাট ইট ইজ নট বিং এবল টু হিট দ্য টেবল অন দ্য আদার সাইড অফ দ্য কি বলে আদার সাইড অফ দ্য নেট। সো তাহলে এই জিনিসটা তো আমাদের কি হয়ে যাবে, বলটা আউট হয়ে যাবে। কিন্তু প্লেয়াররা তো এটা হইতে দিতে চাবে না, তারা কি চাবে, তারা চাবে যেন নেটের উপর দিয়ে ঠিকই যায়, তারা চাবে কি যে নেটের উপর দিয়ে যাবে ঠিকই কিন্তু অপোজিট এন্ড অফ দ্য নেটে যায়, এই যে তারা চাবে এরকম, তারা চাবে এমন একটা পাথ এরকম। তো তাহলে এইটা করার জন্য যে অপোজিট এন্ড অফ দ্য নেটে যায় হিট করার জন্য কি করা লাগবে, শুধু ওয়েটের উপর রিলাই করলে পরে হবে না, দেয়ার মাস্ট বি অ্যান এক্সট্রা স্পিন। ওকে, এক্সট্রা একটা স্পিন থাকতে হবে, তাহলে যেন কি পায়, এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্সটা পায়, ওই ডাউনওয়ার্ড ফোর্সটা যেন বলটাকে কি করতে পারে, এনাফ নিচে নামাইতে পারে যেন অপোজিট এন্ড অফ দ্য নেটে যায় টেবিলটাকে হিট করে। তো এখানের মধ্যে কি বলতেছে খেয়াল করো। ফার্স্টে তো আমরা ওই যে ডিসটেন্সটা বের করছি যে কতটুকু নিচে নামে 0.037 মিটার। নাও বলতেছে কিভাবে স্পিন তোমাকে হেল্প করবে বলটাকে অপোজিট এন্ডে ড্রপ খাওয়ানোর জন্য। কি করতেছে, the spin exerts an extra downward force on the ball, thus a greater downward acceleration. So শুধু ওয়েটের উপর ডিপেন্ড না করে কি করতেছি, আমরা নিজেরা একটা এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্স এখানের মধ্যে অ্যাপ্লাই করতেছি। হাউ, বাই মেকিং দ্য বল স্পিন। তো তাহলে এটার জন্য কি করবে, দিস উইল অ্যালাউ দ্য বল টু ড্রপ আ গ্রেটার হাইট অর ড্রপ ফার্দার ইন দ্যাট টাইম। তো বিকজ only 4 সেন্টিমিটার ড্রপ ইজ নট এনাফ। বুঝা গেছে? তো দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 8C2। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সটটায় জয়েন করো। আচ্ছা, সো তাহলে এখন কোয়েশ্চেন নাম্বার 9 আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে, সয়েল ইজ ইউজুয়ালি মেড আপ উইথ আ ভ্যারাইটি অফ পার্টিকেল সাইজেস। ঠিক আছে, যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেলের ডিফারেন্ট পার্টিকেল সাইজ। এই যে এখানের মধ্যে দেখা যাইতেছে কি যে যেই পার্টিকেল গুলোর সাইজ হলো বড়, যে যাদের ডায়ামিটার বেশি বা যাদের রেডিয়াস বেশি, তারা কি করতেছে, নিচে সেটেল করতেছে, আর সবার আগে সেটেল করতেছে। যাদের ডায়ামিটারটা একটু কম বা যাদের সাইজ হলো ছোট, তারা কি করতেছে, দেরি করে সেটেল করতেছে বা ডিপোজিট হচ্ছে। তো তাহলে এখন এখানের জন্য আমাদের ওই রিজনিংটা চাবে। স্পেসিফিক্যালি এই টাইপের কোয়েশ্চেনের জন্য তোমাদেরকে আমি একটা টাস্ক দিছিলাম, যেটার অ্যান্সার পরে আমি নিজেই বলে দিছি। কি ছিল টাস্কটা, যে সাইজ যত বড় হবে বা রেডিয়াস যত বড় হবে, তোমাদের কাছে মনে হইতে পারে কি যে সাইজ যত বড় ড্র্যাগ ফোর্স তত বেশি। তো তাহলে ড্র্যাগ ফোর্স বেশি হইলে তো তার কি করার কথা, দেরি করে সেটেল করার কথা। কিন্তু সে আসলে দেরি করে সেটেল করে না, সে উল্টা আরো কি করে, তাড়াতাড়ি সেটেল করে। ওয়াই ইজ দ্যাট, ড্র্যাগ তো বেশি। তো তাহলে কিভাবে সে তাড়াতাড়ি সেটেল করতেছে, বিকজ এখানের মধ্যে ড্র্যাগের সাথে রিলেশনশিপটা কেমন, ড্র্যাগের সাথে তোমার রেডিয়াসের রিলেশনশিপটা হলো শুধু ডিরেক্টলি প্রপোর্শনাল। যে ড্র্যাগ ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেডিয়াস, কিন্তু ওয়েটের সাথে ড্র্যাগে কি বলে, ওয়েটের সাথে রেডিয়াসের প্রপোর্শনালিটিটা কি, ওয়েট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেডিয়াস কিউবড।
সো তাহলে এইটার জন্য রেডিয়াস যত বড় হবে তার ইফেক্টটা ওয়েটের উপরে বেশি আসবে দেন ড্র্যাগ। তো এর জন্য রেডিয়াস যত বড় হবে ডাউনওয়ার্ড ফোর্স ততই বেশি। তো ডাউনওয়ার্ড ফোর্স যত বেশি হবে ওটা কি করবে, তত তাড়াতাড়ি সেটেল করবে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি বলতেছে খেয়াল করো, the photograph shows what happens when soil is mixed up with water and particles are allowed to settle. কি হয়, এ নাম্বার কোশ্চেনে বলতেছে the dot below represents a particle of soil falling through water. Add labeled arrows to the diagram to draw the three forces. So তাহলে ফোর্স তিনটা কি কি, ফোর্স তিনটা হলো নিচের দিকে ওয়েট, উপরের দিকে হলো ড্র্যাগ এন্ড আপথ্রাস্ট। যে নামতেছে নিচে, যে ফল করতেছে, সো তাহলে ড্র্যাগ হবে উপরে, আপথ্রাস্ট তো সারা জীবনই উপরে, আপথ্রাস্ট, আর নিচের দিকে হবে ওয়েট। এরপরে A2 তে কি বলতেছে, explain why the particle held stationary in water and then released accelerates downwards at first but then reaches a steady downward speed. তো ফার্স্ট এর দিকে অ্যাসেলারেট করে, এরপরে একটা স্টেডি স্পিড রিচ করে, মানে কি টার্মিনাল ভেলোসিটি রিচ করে। এখন আমাদের কাছে রিজনিংটা জিজ্ঞাসা করলো যে কেন। তো এখানের মধ্যে আমরা কি বলবো, ফার্স্ট অফ অল হোয়াট ইজ হ্যাপেনিং, ইনিশিয়ালি ওয়েট ইজ গ্রেটার দ্যান আপথ্রাস্ট, তাই না? যে ইনিশিয়ালি তো স্টেশনারি ছিল, তো তাহলে ইনিশিয়ালি ভেলোসিটি জিরো, তো ভেলোসিটি জিরো হলে ড্র্যাগ কাজ করবে না, তো তাহলে কোনো ড্র্যাগ নাই, দ্যাটস ভেরি গুড। কিন্তু আপথ্রাস্ট আর ওয়েট আছে, এখন আপথ্রাস্ট আর ওয়েটের থেকে ওয়েটের মধ্যে কে বড়, ওয়েট বড়, তো তাহলে ওয়েট বড় দেখে কি করবে, দেয়ার উইল বি আ রেজাল্টেন্ট ফোর্স অর আনব্যালেন্সড ফোর্স ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন। তো এখন যেই দিকে রেজাল্টেন্ট ফোর্স থাকে বা আনব্যালেন্সড ফোর্স থাকে ওইদিকে কি করবে, একটা অবজেক্ট অ্যাসেলারেট করবে। সো তাহলে নিচের দিকে হলো আনব্যালেন্সড ফোর্স, তো তাহলে ওইদিকে কি করবে, ওই সয়েল পার্টিকেলটা অ্যাসেলারেট করলো। এখন এই যে সে অ্যাসেলারেট করবে, অ্যাসেলারেট করা মানে কি, ভেলোসিটি গেইন করবে। তো এখন এই যে সে ভেলোসিটি গেইন করা শুরু করলো বা সে মুভ করা শুরু করলো, তখন তার উপরে কি হবে, ড্র্যাগ ফোর্স কাজ করা শুরু করবে। তো এখন যত ভেলোসিটি বাড়বে ড্র্যাগ ফোর্স তত বাড়বে। তো ভেলোসিটি বাড়তেছে, ড্র্যাগ ফোর্স বাড়তেছে, ভেলোসিটি বাড়তেছে, ড্র্যাগ ফোর্স বাড়তেছে, ইভেন্চুয়ালি the drag and upthrust together will balance the weight of the soil particle. তো তাহলে যদি ফোর্স গুলা ব্যালেন্সড হয়ে যায়, তো তাহলে আনব্যালেন্সড ফোর্স হবে কত, জিরো। তো তাহলে আনব্যালেন্সড ফোর্স যদি জিরো হয়ে যায়, দ্যাট মিন্স the object will fall at a steady speed or at a constant speed which is known as the terminal velocity. তো এখানের মধ্যে তারা অ্যানসারে কি বলতেছে দেখো, ফার্স্ট অফ অল ওই তিনটা ফোর্স কি কি, একটা হলো আপথ্রাস্ট, একটা হলো ওয়েট এন্ড আরেকটা হলো ড্র্যাগ। দেন A2 তে যেটা কেন ফার্স্ট এর দিকে অ্যাসেলারেট করে দেন স্টেডি স্পিড রিচ করে, তো কি বলতেছে যে ইনিশিয়ালি ভিসকাস ড্র্যাগ হলো জিরো বিকজ ইনিশিয়ালি বলটা মুভ করতেছে না, বল তো না, এখানে সয়েল পার্টিকেল। তো এখন দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন বিকজ অফ ওয়েট বিং গ্রেটার দ্যান আপথ্রাস্ট। এখন অ্যাসেলারেট করবে ফার্স্টে, তো এখন অ্যাসেলারেট করলে ভেলোসিটি গেইন করবে and that velocity will cause drag force to increase until the drag force and the upthrust eventually balances the weight. তো ব্যালেন্স করে ফেললে তখন রেজাল্টেন্ট ফোর্স হয়ে যাবে জিরো। তো রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়ে গেলে নো অ্যাসেলারেশন which means the soil will reach a terminal velocity or a constant velocity. এখন 9A3 তে বলতেছে write an expression showing the relationship for these forces when the particle is falling at a steady speed. তো তাহলে স্টেডি স্পিডে পড়লে পরে আমাদের এখানে এক্সপ্রেশনটা কি হবে, স্টেডি স্পিডে যদি পড়ে the weight will be equal to upthrust plus drag, যে আপথ্রাস্ট আর ড্র্যাগ মিলে কাকে ব্যালেন্স করতেছে, আপথ্রাস্ট আর ড্র্যাগ মিলে ওয়েটটাকে ব্যালেন্স করতেছে। অলরাইট, এখন 9 এর বি তে কি বলতেছে, আমাদেরকে অনেকগুলো ইনফরমেশন। আচ্ছা, ড্র্যাগের জায়গায় যদি কেউ ফ্রিকশন বলে তাহলে কি ভুল হবে? ফ্রিকশন বললে ভুল না, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভিসকাস ড্র্যাগ বলি এটাকে, ফ্রিকশন বললেও সমস্যা করবে না। এই যে এখানের মধ্যে দেখো, এই যে এখানের মধ্যে তারা ফ্রিকশন ওয়ার্ডটাকেও অ্যালাউ করছে, যে ড্র্যাগ না বলে তুমি ফ্রিকশন বললেও সমস্যা নাই, ওকে, কিন্তু ড্র্যাগ বলা সেফ। আচ্ছা, তো এখন এরপরে বি নাম্বার কোশ্চেনে কি বলতেছে, a typical particle of sand in the sample has the following properties: diameter দেওয়া, ভলিউম দেওয়া, ডেনসিটি দেওয়া, ওয়েট দেওয়া।
এখন বলতেছে show that the upthrust acting on the particle is about 2 into 10 to the power minus 5 নিউটন। তো এখন আপথ্রাস্টের ফর্মুলাটা কি? আমরা যে আপথ্রাস্ট ফোর্স নিয়ে পড়ছি, Rho আপথ্রাস্টের VG। ফর্মুলাটা কি? রো ভিজি। রো ভিজি ভালো কথা, কিন্তু এখানের জন্য স্পেসিফিক্যালি রো কার, ভি কার এন্ড জি কার। ডেনসিটি ফ্লুইডের হবে, ভলিউম অফ ফ্লুইডের হবে। ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড আর ভলিউমটা হবে, হ্যাঁ। ডেনসিটিটা হবে যেই ফ্লুইডকে ডিসপ্লেস করা হচ্ছে। ভলিউমটা হ্যাঁ। কার হবে? অবজেক্টের Fluid এর। ভলিউম, যে অবজেক্টটা কতটুকু ভলিউম ডিসপ্লেস করতেছে, ঠিক আছে? ফ্লুইড ডিসপ্লেস না ভলিউম। ওই তো ফ্লুইডটা কতটুকু ডিসপ্লেস হবে ওইটা তো ডিপেন্ড করবে অবজেক্টটা কতটুকু পানির ভিতরে, ওইটাই সেম জিনিস। হ্যাঁ হ্যাঁ, তো সেম জিনিস। তো তাহলে আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু ডেনসিটি অফ ফ্লুইড ডিসপ্লেসড multiplied by volume of fluid displaced into G. সো এখন এখানের মধ্যে আমাদের ডেনসিটি কত, কোন ফ্লুইডকে ডিসপ্লেস করতেছে? ওয়াটারের ডেনসিটি এই যে দেওয়া আছে কত, 1.0 into 10 to the power 3, that is 1000 বেসিক্যালি। তো তাহলে 1000 into ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড কত হবে? অবজেক্টের যে ভলিউম, ওই ভলিউমটাই কি করতেছে, পুরাটা ওয়াটার ডিসপ্লেসমেন্টের কাজে লাগতেছে। সো দ্যাট ইজ 2.1 into 10 to the power minus 9 multiplied by G, that is 9.81। তো তাহলে এখানের জন্য ফাইনালি আপথ্রাস্টের ভ্যালুটা কত আসে আমরা দেখি, 1000 into 2.1 into 10 to the power minus 9 into 9.81, 2.0615 into 10 to the power minus 5। সো তাহলে 2.1 যে যা শো করতে বলছে, যত শো করতে বলে ওর থেকে কি করব, 1 সিগনিফিকেন্ট ফিগার বেশি নিব। সো তাহলে 2.06 কে লিখবো কত? আচ্ছা, ফার্স্ট এর লাইনে 2.06 ই লিখি, into 10 to the power minus 5 নিউটন, that is 2.1 into 10 to the power minus 5 নিউটন, ঠিক আছে? So that is the math, এই যে B1। এখন B2 তে কি বলতেছে, calculate the steady downward speed with this particle, আর কি টার্মিনাল ভেলোসিটি কত রিচ করবে ওইটা বের করতে বলছে, ভিসকসিটি হলো এত। সো এখন আমাদের টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা কি, v is equal to, the v term is equal to what, v term is equal to 2r square g then density of solid minus density of fluid, density of fluid, স্টেডি মানে তো কনস্ট্যান্ট না? হ্যাঁ ওই তো টার্মিনাল ভেলোসিটিটা, হ্যাঁ। ডিভাইডেড বাই 9 এটা। তো তাহলে এখন 2 নাম্বার একটা পিওর নাম্বার, আরটা কি হবে, ডায়ামিটারটাকে ডিভাইডেড বাই 2 করলে আর পেয়ে যাব, দেন জি হলো 9.81। ডেনসিটি অফ সলিড কত, ডেনসিটি অফ সলিডটা হলো এই যে স্যান্ডের যে ডেনসিটি 2.7 into 10 to the power 3 kg per meter cube। এরপরে ডেনসিটি অফ ফ্লুইড কত, ওয়াটারের ডেনসিটি, দ্যাট ইজ 1.0 into 10 to the power 3 kg per meter cube, then divided by 9 into এটা কত, এই যে 1.2 into 10 to the power minus 3 pascal second। সো তাহলে এটা করলে পরে ফাইনালি কত আসে, 1.98 মিটার পার সেকেন্ড। এখন গিভেন ইনফরমেশন হলো 2 সিগনিফিকেন্ট ফিগারে, সো ফাইনাল অ্যান্সার 2 সিগনিফিকেন্ট ফিগারে রাখলে দ্যাট উইল বি 2.0 সামথিং, এই যে 2.0। এই যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে ফাইনাল অ্যান্সার কি করবা, তত সিগনিফিকেন্ট ফিগারে দিবা। সো তাহলে 1.98 যে আসছে এটাকে 2 সিগনিফিকেন্ট ফিগারে লিখলে পরে কত হবে, 2.0 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো এসাস? সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারটা আমাদের মাথায় এখানে রাখা লাগবে। গিভেন ইনফরমেশন কোনটা নিলা? গিভেন ইনফরমেশন সবগুলাই তো 2 সিগনিফিকেন্ট ফিগারে, আচ্ছা ঠিক আছে?
ঠিক আছে সব গিভেন ইনফরমেশন টু সিগনিফিকেন্ট ফিগারে আছে, সো তাহলে ফাইনাল অ্যান্সারও কি হবে, টু সিগনিফিকেন্ট ফিগারে দিতে হবে। এখন সি নাম্বারে কি বলতেছে দেখো, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেল সাইজের কথা বলতেছে। ক্লে হলো লেস দেন 0.002 মিলিমিটার, সিল্ট হলো 0.002 মিলিমিটার থেকে 0.05 মিলিমিটার, স্যান্ডের একটা রেঞ্জ দেওয়া আছে, পেবেলের একটা রেঞ্জ দেওয়া আছে, ফাইন পেবল, মিডিয়াম পেবল, কোর্স পেবল। তো এখন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেলের পার্টিকেল ডায়ামিটার দেওয়া। এখন বলতেছে the photograph shows that when soil is allowed to settle, মানে কি যখন ডিপোজিট হইতে দিবে ওয়াটারের মধ্যে, the pebbles tend to be found towards the bottom, যে হায়ার সাইজ পার্টিকেল গুলি, যে বড় পার্টিকেল গুলি নিচের দিকে সেটেল করে, দেন স্যান্ড, এরপর সিল্ট, এরপর ক্লে ইন সাকসেশন। তো তাহলে যত পার্টিকেল সাইজ ছোট সে তত দেরি করে সেটেল করে, যত পার্টিকেল সাইজ বড় সে তত তাড়াতাড়ি সেটেল করে। এখন বলতেছে explain why this happens, assume all the particles are the same density। তো তাহলে ডেনসিটি সেম, পার্টিকেল সাইজ ডিফারেন্ট, সো পার্টিকেল সাইজ ডিফারেন্ট দিয়ে কি কাজ, এই যে আমরা বলছিলাম রেডিয়াসের ইফেক্টটা কার উপরে বেশি, ওয়েটের উপরে বেশি। সো এখানের মধ্যে কি বলতেছে দেখো, ভিসকাস ড্র্যাগ ভ্যারিজ উইথ প্রপোর্শন টু রেডিয়াস, যে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই না? ভিসকাস ড্র্যাগ হলো রেডিয়াসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, জাস্ট পাওয়ার হলো 1, বাট weight varies in proportion to radius cubed। সো তাহলে কার উপর ইফেক্টটা বেশি হবে, যদি ডায়ামিটার বড় হয় বা রেডিয়াস বড় হয়, ওয়েটের উপর ইফেক্টটা বেশি হবে। দেয়ারফর টার্মিনাল ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু রেডিয়াস স্কয়ার্ড। এই যে আমাদের ফর্মুলাটা যে ইউজ করলাম, টার্মিনাল ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু রেডিয়াস স্কয়ার্ড। তো তার মানে রেডিয়াস যত বড় হবে টার্মিনাল ভেলোসিটির ভ্যালু তত বেশি, তো তার মানে সে তত আগে আগে সেটেল করবে। তো এর জন্য the larger the particle size, the faster they will settle down. The lower or the smaller the particle size, the late they will settle down. বুঝতে পারছো সবাই? Then finally question number 10, question number 10 এ কি বলতেছে, explain how a stone dropped in a lake from the surface will reach a maximum velocity as it falls to the lake bottom, and how it will be different in summer and winter. সো এখন ফার্স্টে আমাদের টার্মিনাল ভেলোসিটি এক্সপ্লেইন করার যে প্রসিডিওর, ফার্স্টে কি বলবো, সিম্পলি যখন ড্রপ করা হয়েছে ইনিশিয়াল ভেলোসিটি 0, সো তাহলে ইনিশিয়ালি ড্র্যাগ ফোর্স হলো 0। এখন ড্র্যাগ ফোর্স 0 ভালো কথা, কিন্তু আপ থ্রাস্টটা হলো ওয়েটের থেকে কম, তো তাহলে দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স ইন দা ডাউনওয়ার্ড ডিরেকশন। সো তাহলে সে নিচের দিকে কি করবে, যেদিকে রেজাল্টেন্ট ফোর্স থাকবে ওইদিকে অ্যাসেলারেট করবে। সো তাহলে দ্য স্টোন উইল অ্যাসেলারেট ডাউনওয়ার্ডস, ভালো কথা। তো তাহলে স্টোনটা নিচের দিকে অ্যাসেলারেট করবে, এই যে স্টোনটা নিচের দিকে অ্যাসেলারেট করবে, তো তখন কি হবে, ভেলোসিটি বাড়বে, এন্ড ভেলোসিটি বাড়লে ড্র্যাগ ফোর্স বাড়ে। তো তাহলে এখন ড্র্যাগ ফোর্স কাজ করবে উপরের দিকে। তো এখন ড্র্যাগ ফোর্স ইভেন্চুয়ালি কি করবে, ড্র্যাগ ফোর্স আর আপথ্রাস্ট মিলে ওয়েটটাকে ব্যালেন্স করে ফেলবে, এন্ড when it does that the resultant force becomes 0। when the resultant force becomes 0, তখন কি হয়ে যাবে, the stone will reach the maximum velocity which is known as the terminal velocity। ওকে, এখন বলতেছে এটা সামারে আর উইন্টারে কিভাবে ডিফারেন্ট হবে। এখন সামার এন্ড উইন্টারের কথা বলাতে আমাদের ফার্স্টে যেই ব্যাপারটা মাথায় আসবে দ্যাট ইজ টেম্পারেচার, তাই না? যে সামার এন্ড উইন্টারে আমাদের টেম্পারেচারের ভেরিয়েশন থাকে। কি হয়, সামারে টেম্পারেচার থাকে বেশি এন্ড উইন্টারে টেম্পারেচার থাকে কম। তো এখন টেম্পারেচারের সাথে কে রিলেটেড, টেম্পারেচারের সাথে আমাদের ডেনসিটি এন্ড ভিসকসিটি রিলেটেড, মেইনলি ভিসকসিটি। কি হবে, যে সামারে ভিসকসিটি থাকবে কম। কেন ভিসকসিটি কম থাকবে, বিকজ সামারে টেম্পারেচার বেশি। তো টেম্পারেচার যদি বেশি হয় ভিসকসিটি হবে কম, ভিসকসিটি যদি কম হয়, এখন এটা বলো তো ভেলোসিটির সাথে ভিসকসিটির কানেকশনটা কি, ইনভার্সলি প্রপোর্শনাল না? তো তাহলে ভিসকসিটি যদি কম হয়, তো তাহলে দ্য টার্মিনাল ভেলোসিটি উইল বি গ্রেটার ইন সামার। তো তাহলে সামারে দ্য ভেলোসিটি উইল বি গ্রেটার বিকজ সামারে টেম্পারেচার বেশি, তো টেম্পারেচার বেশি হলে ভিসকসিটি কম, এন্ড উইন্টারে কি হবে, উল্টাটা। তো কি বলতেছে কোশ্চেন নাম্বার 10 এর জন্য, ফার্স্ট অফ অল স্টোনস ওয়েট ইজ গ্রেটার দ্যান আপথ্রাস্ট ইনিশিয়ালি যখন ড্রপ করবে। সো তাহলে আপথ্রাস্ট is equal to the weight of the water displaced or weight of the fluid displaced, which equal to the volume of the stone multiplied by the density of the water। এখন বলতেছে resultant downward force which causes the stone to accelerate downwards, drag increases with speed,
reducing the resultant force, thus reducing acceleration. Eventually weight is equal to drag when acceleration is 0. শুধু drag তো না, drag plus upthrust আর কি। এখন টেম্পারেচার হায়ার ইন সামার, ওয়াটার ভিসকসিটি লো উইথ হাই টেম্পারেচার, তো তাহলে সামারে ভিসকসিটি হবে কম। তো ভিসকসিটি যদি কম হয় তো তাহলে ওখানে আমাদের কি হবে, টার্মিনাল ভেলোসিটির ভ্যালুটা বেশি হবে। সো তাহলে দাস টার্মিনাল ভেলোসিটি হায়ার ইন সামার। যে তুমি ওরকম স্টোকস ফোর্সটা এখানের মধ্যে বললা, স্টোকস ফোর্সটা কি বলবা, এই যে ড্র্যাগ ফোর্স ইজ ইকুয়াল টু কি 6 পাই আর that is the radius into eta, যে coefficient of viscosity multiplied by velocity। তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে ব্যাপারটা কি, তোমার ড্র্যাগ ফোর্সটা তো একটা সার্টেন ভ্যালু না হইলে পরে সে ওয়েট কে ব্যালেন্স করতে পারবে না। তো তাহলে ড্র্যাগ ইজ ফিক্সড, পাই একটা নরমাল নাম্বার, আর একটা নরমাল নাম্বার, কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটিটা টেম্পারেচারের সাথে কমে যাবে। সামারে কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি কম, সো তাহলে দ্য ভেলোসিটি মাস্ট বি লার্জার ইন অর্ডার টু মেক দ্য ড্র্যাগ ফোর্স ব্যালেন্স দ্য ওয়েট। হ্যাঁ, ওই 6টা আসে নাই, 6টা লিখতে হবে আর কি, ঠিক আছে? 6টা এখানের মধ্যে আসে নাই, এখানের মধ্যে 6টা অ্যাড করা লাগবে। আচ্ছা, সো তাহলে এইটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 10। তো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন্স। আমরা ইনশাআল্লাহ থার্সডে থেকে সলিড ম্যাটেরিয়ালস এর প্রপার্টি শুরু করব। এইটা আমাদের ম্যাক্সিমাম 2 উইকস লাগবে, এট ম্যাক্স 2 উইকস লাগবেও না, 1.5 উইকের মধ্যে হয়ে যাওয়া উচিত। এই হুকস ল এর এইগুলা জিনিস তোমরা আগে থেকেই পারো। আমরা স্ট্রেস, স্ট্রেইন এন্ড ইয়াং মডুলাস নামের কয়টা টার্মের সাথে নতুন ভাবে ইন্ট্রোডিউসড হব। এরিয়া আন্ডার দ্য গ্রাফ এইসব ব্যাপারগুলা বের করা, দেন হিস্টেরেসিস, এগুলা কয়টা টার্ম তোমরা আগে শুনছো, কিন্তু আমরা আরো ব্রড ওয়েতে সবগুলা জিনিস এনকাউন্টার করব। ওকে, তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ, ওইটা বলবো নুয়াজিস, ওইটা ফ্রাইডের আমাদের ক্লাসের পর, ফ্রাইডেতে সলিউশন করানোর পর, এরপরে